নমস্কার, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভিডিওতে স্বাগত জানাই। আমি তোমাদের নানা রঙের দিন নাটকটির পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। এখন আগের দিন আমি তোমাদের ওই অবধি পড়িয়েছিলাম যে এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু, শ্মশান, আবোল তাবোল ভাবছি, হবে না কেন, কম গিলেছি আজকে। তাহলে মৃত্যু ভয় তাকে আরো বেশি করে জাঁকিয়ে বসেছে, এবং যেহেতু তিনি রজনীকান্ত তার জীবনে অত্যন্ত একাকী, পরিবারহীন এবং বৃদ্ধ হওয়ার ফলে দর্শকদের যে ভালোবাসা বা দর্শকদের যে জনপ্রিয়তা তিনি এতদিন লাভ করে এসেছেন তাও ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে তিনি হতাশার চরম সীমায় পৌঁছেছেন, এবং সেই কারণেই মদ্যপ অবস্থায় তিনি যেন তার জীবনের শেষ পর্বকে খুব স্পষ্টভাবে প্রত্যক্ষ করতে পারছেন, এবং তিনি বুঝতে পারছেন যেন মৃত্যুর দোরগোড়ায় তিনি এসে দাঁড়িয়েছেন। এবার তিনি কিন্তু, আমি তোমাদের প্রথমেই বলেছি, পুরো সংলাপটাই যে এতক্ষণ যে সংলাপটা পুরোটাই আত্মবিশ্লেষণ। তিনি যেন নিজের সঙ্গেই নিজে কথোপকথনে রত হয়েছেন, এবং তিনি যেন নিজেকেই নিজে বোঝাচ্ছেন, এবং সেইটাই কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। দেখো, মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন, বুড়ো হয়ে গেছেন, আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতন বয়স হয়েছে যাদের 68টা বছর, তারা সময় মতো মাপচোপ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধে বেড়াতে যান, সন্ধেবেলা কীর্তন শোনেন, ভগবানের নাম করেন, আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বকছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে। যান যান, মেকআপ টেকআপ তুলে চুল টুল আঁচড়ে ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। কি যে পাগলামি করেন, সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। উইংস দিয়ে বেরিয়ে যেতে চান, যেই এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কালীনাথ সেন ঢোকেন। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কে? কি চাই তোমার? কি চাই? অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে। কে? কে তুমি? তাহলে দেখো, এই জায়গাটা তোমরা একটু দাগ দিয়ে নেবে। এই যে কালীনাথের যে পোশাক, এটা কিন্তু শর্ট প্রশ্ন ভীষণ আসে। ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, এই ছিল কিন্তু তার চেহারা এবং পোশাক, এবং এভাবেই কিন্তু তিনি মানে দ্বিতীয় যে চরিত্র নাটকে তার প্রবেশ ঘটে। তার আগে পর্যন্ত কিন্তু রজনীকান্ত নিজেকেই নিজে বলছেন যে বুড়ো হয়ে গেছেন, দুদিন বাদে তার খাটে উঠবেন, মানে শ্মশানে মৃত্যু যাত্রায় তিনি পাড়ি দেবেন, অথচ এই বয়সে তিনি এখন এইভাবে আকণ্ঠ মদ্যপান করছেন। এটা তার জন্য একেবারেই তাকে মানায় না, বরং এই বয়সে ঈশ্বরের নাম গান করা, কীর্তন করা এটাই খুব স্বাভাবিক। কিন্তু রজনীকান্ত মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে কিন্তু অদ্ভুত থিয়েটারি ভাষায় সমস্ত আবোল তাবোল কথাবার্তা বলছেন। এই বিষয়টা কিন্তু তার মতন বয়সী মানুষদের কখনোই মানায় না, সেটা কিন্তু রজনী বুঝতে পারছেন, অথচ উপলব্ধি করতে পারছেন, কিন্তু নিজেকে কোথাও তিনি যেন তার এই যন্ত্রণাময় জীবনের থেকে মুক্তি পেতে তিনি বারবার কিন্তু মদ্যপান করছেন। এবং এরই মধ্যে তিনি যখন নিজের সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে উইংস দিয়ে কিন্তু কালীনাথ সেন ঢুকছে, এবং কালীনাথের পোশাক রয়েছে হচ্ছে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, ঠিক আছে। এবং যেহেতু অন্ধকারাচ্ছন্ন থিয়েটার, সেই কারণে রজনী ঠিক ভালো মতন বুঝে উঠতে পারছে না যে কার প্রবেশ ঘটছে, এবং সেই কারণে রজনী ভীত হয়ে যাচ্ছে। কালীনাথ, আমি? রজনী এখনো ভয় পেয়ে, কে? নাম বলো। কালীনাথ আস্তে আস্তে এগিয়ে এসে, আমি চাটুজ্জেমশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। রজনীকান্ত অসহায় হয়ে টুলের ওপর বসে পড়েন, জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, সারা শরীর কাঁপতে থাকে। কে? ও তুমি কালীনাথ, তুমি এত রাতে কি করছিলে এখানে? কালীনাথ, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জেমশাই, কেউ জানে না। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, আপনার পায়ে ধরছি, এই কথাটা মালিকের এখানে তুলবেন না চাটুজ্জেমশাই, আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। তাহলে কালীনাথকে এত রাতে এখানে দেখে, থিয়েটারে দেখে কিন্তু রজনী ভীষণই ভয় পেয়ে যান, এবং জিজ্ঞেস করেন যখন, তখন রজনীকান্ত যেহেতু ব্রাহ্মণ মানুষ, তাই তাকে মিথ্যে কথা বলা উচিত না ভেবে কালীনাথ রজনীকে জানায় যে তিনি এতটাই দারিদ্র জীর্ণ যে তার শোয়ার একটি নির্দিষ্ট জায়গাও নেই, সেই কারণে তিনি কিন্তু তার বাড়িতে, অর্থাৎ এই বাড়িতে বলছি থিয়েটারের গ্রিন রুমে কিন্তু লুকিয়ে লুকিয়ে ঘুমন, যাতে কেউ দেখতে না পায়, ঠিক আছে।
হ্যাঁ, তো কালীনাথ তাকে রজনীকে সবই জানায় যে সে গ্রিন রুমেই প্রতিদিন রাত্রে রাত্রে ঘুমন, এবং সেটা যেন থিয়েটার কর্তৃপক্ষকে রজনী না জানান, সেটার জন্য তিনি অনুরোধ করেন। রজনী: ও তুমি কালীনাথ, তাই বলো বলো কালীনাথ, তুমি কি হয়েছে জানো? আজকের শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি। লাইনটা দাগ দাও। তোমাদের বারবার বলেছি যে তোমরা কিন্তু সামনে বইটা খুলে বসবে, এবং প্রতিটা লাইন কিন্তু এখানে ইম্পর্টেন্ট, যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে। এই লাইনটা খুব আসে। আজকের শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি। দুবার তো স্পষ্ট শুনেছি। মাইরি, এই না হলে অ্যাক্টিং? কে যেন একবার বললে, দেখেছো রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতি সোয়া লাখ। এই লাইনটাও দাগ দাও। তাহলেই বুঝলে কালীনাথ, পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর, তারপর যে যার ঘরে যায় তখন কে কার। কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে, উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন? কেউ বলে না। কালীনাথ: বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। তাহলে দেখো, রজনী কিন্তু শুধু যে আত্মবিশ্লেষণে মেতে উঠেছিলেন তা কিন্তু নন। এই মদ্যপ অবস্থায় তিনি কিন্তু দর্শকরা তাদের নিয়ে মানে একজন থিয়েটার ওয়ালাদের সম্পর্কে দর্শকদের কি মনোভাব, তারা কিভাবে তাদের মনোভাব ব্যক্ত করে, বা সেটাও কিন্তু রজনী এখানে আমাদের মানে নাটকে মানে কালীনাথকে বলছেন। দেখো কি বলছে, যে আজকের শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি। তার মানে কি, রজনী একটা সময় এতই জনপ্রিয় ছিলেন যে তাকে ক্ল্যাপ গুনতে হতো না এইভাবে। মানে তিনি যখনই স্টেজে নামতেন তখনই হাততালিতে সারা থিয়েটার ফেটে পড়তো, কিন্তু এখন তাকে তিনি কটা ক্ল্যাপ পেয়েছেন অভিনয়ে সেটা তাকে গুনতে হয়, কেননা কোথাও গিয়ে তার সেই যে জনপ্রিয়তা সেটা কিন্তু অনেকটাই হ্রাসপ্রাপ্ত হয়েছে। সেই কারণে তিনি এখনো তার প্রতিভা, এখনো জনপ্রিয়তা কতখানি রয়েছে সেটাকে পরিমাপ করবার জন্য তাকে ক্ল্যাপ গুনতে হয়। ঠিক আছে, এবং এটাই তারপরে বলছেন যে দেখেছ, তিনি আবার এটাও শুনেছেন কাউকে বলতে যে রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতি সোয়া লাখ। অর্থাৎ মরা হাতির দামও কিন্তু সোয়া লাখ, কেননা হাতির দাঁতের প্রচুর মূল্য। ঠিক সেই রকমই রজনীরও বয়স হয়তো অনেকখানি হয়ে গেলেও তার অভিনয় ক্ষমতা এখনো খাঁটি এবং অসাধারণ রয়েছে, সেটাই যেন কোনো এক দর্শকের মুখ দিয়ে তিনি বলতে শুনেছেন। আবার তিনি এটাও উপলব্ধি করেছেন জীবনে 68 বছরে এসে দাঁড়িয়ে, যে দর্শকরা যা কিছুই বলেন, যা কিছুই করেন, যতক্ষণ অভিনেতারা স্টেজে থাকেন ততক্ষণই। তারপরেই কিন্তু অভিনেতাদের জীবন সম্পর্কে তারা কোনো কিছুই ভাবেন না, তাদের জীবনের কি পরিণতি, তাদের জীবনের বর্তমান অবস্থা কি, সে সম্পর্কে তারা একেবারেই সন্দিহান হন না। তখন যে যার সে তার, ঠিক আছে, যে যার ঘরে যায়, তখন আর কেউ মনে রাখে না যে কে রজনী আর তারই বা কি হবে। এটাই জীবনের বাস্তব চিত্র, সেটা যেন রজনী উপলব্ধি করেছেন। তখন কালীনাথ তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলে। রজনী: কেন বাড়ি, কেন, কোথায়? কালীনাথ: আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? রজনী: তা পড়েছে বই কি, কিন্তু কি হবে, বাড়ি ফিরে একটুও ভালো লাগে না বাড়িতে। জানো কালীনাথ, পৃথিবীতে আমি একা, আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই, আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন তেমনি। আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার? তাহলে এই জায়গাটা দাগ দাও, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা। মরবার সময় মুখে দুফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার। আর জানো, যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার। তখন কেউ দুটো ভালো কথা বলে, কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় না। আমি কার, কে চায় আমাকে? তাহলে দেখো, রজনী কিন্তু বলছেন নিজের বাস্তব অবস্থা, বর্তমান অবস্থা সম্পর্কে অত্যন্ত হতাশাগ্রস্ত। তিনি এই নাট্য জীবনকে ভালোবেসে, নাটককে ভালোবেসে, থিয়েটারকে ভালোবেসে তিনি মনে করেছিলেন যে এই থিয়েটার তাকে জীবনের সমস্ত একাকিত্ব ভুলিয়ে সর্বস্ব তাকে দিতে পারবে। কিন্তু 68 বছর বয়সে বৃদ্ধ অভিনেতার যখন জীবনের দিকে ফিরে তাকাচ্ছেন, তখন তিনি দেখছেন যে আজ সে একেবারে একা, তার বাড়িতে বউ নেই, কোনো পরিবার কেউ নেই, সে বাড়ি ফিরেই বা কেউ কি করবে তার জন্য কেউ চিন্তাও করে না, ভাবনাও রাখে না। অর্থাৎ পরিবার, জীবন একজন মানুষের জীবনে পরিবার যে কতখানি মূল্যবান সেটা কিন্তু বৃদ্ধ বয়সে এসে সব থেকে বেশি উপলব্ধি করা যায়, এবং রজনীও কিন্তু যেন সেটাই উপলব্ধি করছেন বৃদ্ধ বয়সে এসে, যেটা তিনি কিন্তু তার যৌবনে কিন্তু কখনোই উপলব্ধি করতে পারেননি। সেই কারণেই তিনি অনায়াসে তার পরিবার পরিজন সমস্ত কিছুই ত্যাগ কিন্তু করেছিলেন।
কালীনাথ জল ভরা চোখে, পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্যে মশাই। রজনী, পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে গিয়ে টেনে টুনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল, আমাকে আর কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার, বউ ছেলে মেয়ে কেউ নেই, কিচ্ছু নেই কালীনাথ। কিন্তু তাই নিয়ে আপনার মতন লোকের এত দুঃখ চাটুর্যে মশাই? তাহলে দেখো, যখন কালীনাথ বললেন যে পাবলিক অর্থাৎ দর্শকরা তো আপনাকে ভালোবাসে, তাহলে আপনি কেন এত হতাশাগ্রস্ত হচ্ছেন? তখন রজনী বলছেন যে এখন দর্শকরা প্রত্যেকেই নিশ্চিন্তে নিদ্রা যাপন করছে, কেউই কিন্তু কালীনাথের এই রজনীকান্তের স্বপ্ন দেখছে না। আগে একটা সময় রজনীকে নিয়ে প্রত্যেকে স্বপ্ন দেখতো, রজনীর জন্য তারা প্রত্যেক মুহূর্তে তার নাটক দেখবার জন্য অপেক্ষা করতো, তার জনপ্রিয়তা ছিল শীর্ষে। কিন্তু আজ রজনী উপলব্ধি করেছে যে তাকে এখন আর কেউই আগের মতো করে চায় না, এমনকি তার পরিবার পরিজন, বউ ছেলে মেয়ে কেউই নেই তার জীবনে। তাকে ভালোবাসার মতন, তাকে মূল্য দেওয়ার মতন কেউই নেই। তখন কালীনাথ বলছেন যে আপনার মতন একজন শিল্পী মানুষের এই নিয়ে দুঃখ করবার মতন অবস্থা তো হওয়ার কথা নয়। তখন রজনী বলছে, কেন, আমিও তো মানুষ কালীনাথ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ, আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? সৎবংশের পবিত্র রক্ত, বিশ্বাস করো কালীনাথ। আমি একটা উঁচু বংশে, রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলাম। এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর কি চেহারাই না ছিল আমার, ছোকরা বয়স তো, তখন চেহারায় জেল্লা ছিল, কাউকে তোয়াক্কা করতুম না, শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। আজকে 4 ডবল কাজ করতে পারতুম একাই। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, আর এরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? তখন কি নাম ডাকি না ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি। তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল জীবনের সব ভালো ভালো দিনগুলো। আহা হা কালীনাথ, সব গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। তাহলে দেখো, রজনীকান্ত তখন এটা বলতে চাইছেন কালীনাথকে যে আমি শিল্পী মানুষ বলে কি আমার শরীরে রক্ত বইছে না? আমারও কি হৃদয় নেই? আমারও কি মন কিছু চায় না? আমার কি চাওয়া পাওয়া নেই? এটা বলতে গিয়েই রজনী আবার নিজের পূর্ব কাহিনীর কথা অনুসরণ করতে শুরু করলেন। তোমাদের আগেও বলেছি এই নাটকটাই কিন্তু রজনী যে শুধু তার বর্তমান অবস্থার কথা বলছেন তা কিন্তু নয়, তার ফেলে আসা জীবনের প্রতিটা ধাপ, প্রতিটা পর্বই কিন্তু এখানে তার তার মধ্যে তিনি তুলে ধরেছেন। এবং সেখানে তিনি বলছেন যে রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলেন তিনি, এবং এর আগে তিনি পুলিশে চাকরি করতেন, এবং সে পদটা ছিল হচ্ছে ইন্সপেক্টর অফ পুলিশ। এবং তখন অসাধারণ চেহারা ছিল, মানে মনের জোরও ছিল অনেক বেশি, এবং সেই মনের জোরের দ্বারাই কিন্তু তিনি চাকরিটা ছেড়ে দিলেন এবং নাটক নিয়েই তার জীবন শুরু করলেন। সেদিন আর কোনো কিছুর তোয়াক্কা করেনি, সেদিন আর তিনি পিছন ফিরে তাকাননি। সেদিন জীবনে পরিবারের মূল্য বা নিজের পরিবারের পরিজনের মূল্য যে কতখানি সেটা যেন তিনি উপলব্ধি করবার চেষ্টাই করেননি। তিনি শুধু নাটকের প্রতি অমোঘ টানে তিনি যেন সেদিন সমস্ত কিছু ছেড়ে দিয়ে এগিয়ে গিয়েছিলেন। এবং তখন শুধু তাই নয়, তিনি নাট্য জগতে তিনি অসাধারণ নাম করতে পেরেছিলেন, খ্যাতি অর্জন করেছিলেন, বিশাল প্রতিপত্তি ছিল তার তখন। এবং সেই সব দিন হঠাৎ করে কখন যেন ফুরিয়ে গেল সেটাই যেন রজনী উপলব্ধি করতে পারলেন না। এবং সেটাই তিনি কালীনাথকে জানাতে চেষ্টা করলেন যে সব গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। তাই এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা কিন্তু দাগ দেবে যে তার মানে কি জীবনে যে রঙিন দিনগুলো যেন আস্তে আস্তে একটু একটু করে রজনীর জীবন থেকে শেষ হয়ে গেল। আজ এই অবধি পড়ছি, পরের দিন বাকি অংশটা পড়াবো। নমস্কার।